আমরা জানি এনকে ডিজিটালের জনমত সমীক্ষার উপর আপনাদের কত ভরসা। প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ ফোন করেন, প্রচুর মানুষ মেসেজ করেন তার জেলায় কি হবে, তার আসনে কি হবে ইত্যাদি জানার জন্য। যদিও আমরা তা দেখিয়েছি, এর আগে কয়েকদিন আগেই আমরা দেখিয়েছি সম্পূর্ণ জনমত সমীক্ষা, কিন্তু এবার জেলা ধরে ধরে আমরা দেখাতে চলেছি জনমত সমীক্ষা, অর্থাৎ কোন জেলায় কোন আসনে কোন প্রার্থী কেন জিতবেন বা কেন হেরে যাবেন। এই কেন হেরে যাবেন, কেন জিতে যাবেন, এখানেই কিন্তু আসল তুরুপের তাসটা লুকিয়ে আছে। কারণ এই যে দীর্ঘ 5 বছর সময় পাওয়া গিয়েছে গত নির্বাচনের পর থেকে, এই 5 বছর সময়ে কোন রাজনৈতিক দল কতটা সক্রিয় ছিল, কতটা মানুষের পাশে ছিল, আর কোন রাজনৈতিক দল কতটা নিষ্ক্রিয় ছিল, আর কতটা মানুষের থেকে তারা দূরে সরে গিয়েছে, এর একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রত্যেক শনিবার রাত্রিবেলায় অনুষ্ঠানটা আনছি। এই শনিবার রাত্রিবেলা অনুষ্ঠান আনছি, একসাথে 294টা তো দেখানো সম্ভব না। তো আমরা গত সপ্তাহে দেখেছিলাম উত্তরের 5 জেলা, আজকে দেখাবো উত্তরের আরো 3টে জেলা। আজকের জনমত সমীক্ষায় থাকবে উত্তরের 3টে জেলা এবং তার প্রত্যেকটি জেলার আসন, সেখানে কারা জিতেছিল, কারা জিততে চলেছে, কারা জিতবে এবং কারা জিতবে কোন কারণে, কারা হারলে কোন কারণে হারবে, সবটাই বলবো আজকের জনমত সমীক্ষায়। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের জনমত সমীক্ষা। প্রত্যেক শনিবার আমরা এই জনমত সমীক্ষা আপনাদের সামনে নিয়ে আসছি, জেলা ধরে ধরে, আসন ধরে ধরে। আজকে আর দেরি না করে চলে যাব সরাসরি আমরা কোন কোন জেলায় আজকে সমীক্ষা দেখাবো তার একটা বিবরণে। আজকে 3টে জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। এই 3 জেলায় কি হতে পারে, কোন আসনে কে জিততে পারে বা কে হেরে যেতে পারে, সেটারই একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি উত্তর দিনাজপুর জেলায়। এখানে মোট আসন হচ্ছে 9টি। উত্তর দিনাজপুর জেলায় 9টি আসনের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় আছে 6টি আসন এবং মালদায় আছে 12টি আসন, অর্থাৎ 9টি উত্তর দিনাজপুর, 6টি দক্ষিণ দিনাজপুর এবং 12টা হচ্ছে মালদা জেলা। আমরা এই সবকটি আসন নিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি জনমত সমীক্ষা। উত্তর দিনাজপুরের প্রথম আসন হচ্ছে চোপড়া। এখানে বিজয়ী প্রার্থী ছিলেন হামিদুর রহমান। তার রাজনৈতিক দল ছিল তৃণমূল কংগ্রেস। তিনি পেয়েছিলেন 1,24,923টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ শাহিন আখতার। তার রাজনৈতিক দল ছিল বিজেপি। শাহিন আখতার পেয়েছিলেন 59,604টি ভোট। জয়ের ব্যবধান ছিল বিশাল, 65,319 ভোটে জিতে যান তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবারেও এই আসনে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কেন, সেটাই এবার বলি আপনাদেরকে। এখানে তৃণমূল কংগ্রেস আরো একবার জয়ী হতে চলেছে তার দুর্দান্ত সংগঠনের জন্য। দুর্দান্ত সংগঠন, এমনি সংখ্যালঘু এলাকা, শুধু সংখ্যালঘু এলাকা বললে ভুল হবে, এখানে তৃণমূল তার জাঁকিয়ে যাকে বলে বসা, সেই রকম জাঁকিয়ে তারা বসেছে। এইখানে এমন কোনো শক্তি নেই যে তৃণমূলকে হারাবে। তারা এতটাই, একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখেছি আমরা, তারা এতটাই কিন্তু জনমত তৈরি করতে সক্ষম হয়েছেন গত 5 বছরে। আমার ধারণা, আমাদের ধারণা, সেটা হচ্ছে যে এইবার এই 65,000-এর মার্জিন কিন্তু আরো বাড়তে চলেছে। আগেই বলি, SIR এর ফলে বহু নাম কেটে গিয়েছে, ফলে ভোটদানের সংখ্যা বাড়বে। ভোটদানের সংখ্যা যত বাড়বে, শাসক দল তার ফায়দা নেয়। এবারেও কিন্তু শাসক দল তার সুযোগটা নেবে। এই 65,000-এর মার্জিন কিন্তু তৃণমূল ছাপিয়ে যেতে চলেছে চোপড়া আসনে। আসুন পরবর্তী আসনটা দেখে নিন। পরবর্তী আসন হচ্ছে ইসলামপুর। এই ইসলামপুর আসনে বিজয়ী প্রার্থী ছিলেন আব্দুল করিম চৌধুরী, হেভিওয়েট প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। হেভিওয়েট প্রার্থী যাকে বলে আব্দুল করিম চৌধুরী, তাই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 1,131,000। মার্জনা করবেন 1 লক্ষ, আরেকবার দেখাতে বলবো আমি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে তিনি ভোট পেয়েছিলেন 1,131টি ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতীয় জনতা পার্টির সৌম্যরূপ মণ্ডল। সৌম্যরূপ মণ্ডলের রাজনৈতিক দল ছিল ভারতীয় জনতা পার্টি। তার প্রাপ্ত ভোট ছিল ৬২,৬৯১টি। আব্দুল করিম চৌধুরী, তার জয়ের ব্যবধান ছিল ৩৭,৪৪০। এটাও অনেক বড় ব্যবধান। এবার বলি, আব্দুল করিম চৌধুরীর আসনে তৃণমূল কংগ্রেস কেন আরেকবার জিতবে? সেই একই কথা। এখানে কিন্তু আব্দুল করিম চৌধুরী একজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং তাকে মোটামুটি দল মত নির্বিশেষে সকলেই সম্মান শ্রদ্ধা করেন। আমরা যেটা গিয়ে দেখেছি, তাকে হয়তো ভোট দেন না এমন বহু মানুষ আছেন, কিন্তু আব্দুল করিম চৌধুরীর প্রতি একটা শ্রদ্ধা মানুষের আছেই। সেই একটা লার্জার দ্যান লাইফ তার ইমেজ আছে। সেই ইমেজের ফলেই এই আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস আরও একবার জিততে চলেছে। চলে আসুন পরবর্তী আসনে। পরবর্তী আসন গোয়ালপুকুর, খুব গুরুত্বপূর্ণ আসন। গোয়ালপুকুর আসনে বিজয়ী প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ গুলাম রব্বানী। ইনিও একজন ভদ্র, শিক্ষিত এবং সর্বজনগ্রাহ্য মানুষ। রাজনৈতিক দল ছিল তার তৃণমূল কংগ্রেস। রব্বানী সাহেব এখানে পেয়েছিলেন ১,৫,৬৪৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গুলাম সারওয়ার। গুলাম সারওয়ার ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তার প্রাপ্ত ভোট ছিল ৩২,১৩৫টি। জয়ের ব্যবধান কিন্তু রব্বানী সাহেবের ছিল বিশাল, ৭৩,৫১৪টি ভোট। এবারও স্বাভাবিকভাবে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হবে তার সংগঠনের জেরে এবং রব্বানী সাহেবের যে ইমেজ, সেই ইমেজের জেরে। অত্যন্ত সজ্জন ভদ্র মানুষ, তাকেও দল মত নির্বিশেষে সকলেই ভালোবাসেন। সেই কারণে রব্বানী সাহেবের জয়টা এখানে প্রায় সুনিশ্চিত, যদি তিনি টিকিট পান। চলে আসুন পরবর্তী আসনের ক্ষেত্রে। পরবর্তী আসন হচ্ছে চাকুলিয়া। এখানে বিজয়ী প্রার্থী ছিলেন মিনহাজুল আফরিন আজাদ। তার রাজনৈতিক দল ছিল তৃণমূল কংগ্রেস। তিনি পেয়েছিলেন ৮৬,৩১১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সচিন প্রসাদ। সচিন প্রসাদ ছিলেন বিজেপির প্রার্থী। তার প্রাপ্ত ভোট ছিল মোট ৫২,৪৭৪টি। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ৩৩,৮৩৭টি। এই আসনটি কিন্তু আরো একবার দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এর কারণ আবারও বলছি, কারণ মূলত এটা সংখ্যালঘু এলাকা, এখানে বিজেপির ভোট ব্যাংক বলে কিছু নেই। যেটা ছিল সেটা বামপন্থীদের ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংক অনেকটাই শিফট করে গেছে তৃণমূলে, কিছুটা অবশ্য বিজেপিতেও গেছে। কিন্তু বামফ্রন্টের যে ভোট ব্যাংক ছিল বা কংগ্রেসের যে ভোট ব্যাংক ছিল, তারা ধরে রাখতে পারেনি। সেই ভোটটা কিন্তু ভাগাভাগি হয়ে গিয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। এবারেও এই ভাগাভাগির জেরে তৃণমূল কংগ্রেস এই আসনে এগিয়ে থাকবে। পরের আসন, আজকের পরের আসন হচ্ছে করণদিঘি। উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজয়ী প্রার্থী ছিলেন গৌতম পাল। তার রাজনৈতিক দল ছিল তৃণমূল কংগ্রেস। তিনি পেয়েছিলেন ১,১৬,৫৯৪টি ভোট। করণদিঘিতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সুভাষ সিংহ। তিনি ছিলেন বিজেপির প্রার্থী। সুভাষ সিংহ পেয়েছিলেন ৭৯,৯৬৮টি ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ৩৬,৬২৬টি ভোটের। এখানে আরো একবার সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। কারণ একটাই, নতুন করে বলবার কিছু নেই, সংগঠন সংগঠন এবং সংগঠন। এখানে কোনোভাবেই বিরোধী দলের যারা আছেন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন বা ফরওয়ার্ড ব্লক বলুন, এরা কিন্তু এখানে সংগঠনটা দাঁড়াই বাঁধতে পারেনি। এখানে যা সংগঠন দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু তৃণমূলের। এবং এইখানে বলাই বাহুল্য, পুরো উত্তর দিনাজপুর জেলায়, আপনার পুরো জেলাটা জুড়ে বলতে পারি, এখানে তৃণমূল কংগ্রেস জিতবে সংগঠনের জেরে এবং অত্যন্ত কিছু সর্বজনগ্রাহ্য মানুষের মুখের জেরে। এ নিয়ে কোনো ভুল নেই। চলে আসুন পরবর্তী আসনে। পরবর্তী আসন হচ্ছে হেমতাবাদ। এখানে জয়ী হয়েছিলেন সত্যজিৎ বর্মন। তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। তিনি পেয়েছিলেন ১,১৬,৪২৫টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চন্দ্রিমা রায়।
চন্দ্রিমা রায় ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী। চন্দ্রিমা রায় এই আসন থেকে পেয়েছিলেন মোট 89,210টি ভোট। তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 36,626টি ভোটে। এবারেও এই আসনটিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর নতুন করে বলবার কিছু নেই, আপনাদেরকে আগেই বলেছি, কারণ এখানে বেশ কিছু মানুষের মুখ এটা কিন্তু তৃণমূলকে জয় এনে দিয়েছে। প্রায় প্রতিটি আসনে এমন মানুষকে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছেন, তারা হয় খুব সমাজের উচ্চ স্তরের লোক, যারা শিক্ষা দীক্ষার আলোয় আলোকিত, আর এমন কিছু মানুষকে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে যারা তৃণমূল কংগ্রেসের প্রথম দিনকার সঙ্গী এবং পুরনো কর্মী বলে পরিচিত। তাই এই জেলা জুড়েই তৃণমূলের দাপট অব্যাহত। আসুন চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন ইটাহার। এই ইটাহারে আপনারা জনসমুদ্র দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে। এখানে বিজয়ী প্রার্থী ছিলেন মোশাররফ হোসেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশাররফ হোসেন। তিনি এই কেন্দ্র থেকে মোট যে ভোটটা পেয়েছিলেন সেই ভোটটা আপনাদেরকে দেখাই। তিনি পেয়েছিলেন মোট 1,14,645টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অমিত কুমার কুন্ডু। তার রাজনৈতিক দল ছিল ভারতীয় জনতা পার্টি। অমিত কুমার কুন্ডু এখান থেকে পেয়েছিলেন 70,670টি ভোট। আর তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 43,975টি ভোটে। এবারেও এই আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসই। পরের আসন কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরের একটা গুরুত্বপূর্ণ আসন। এই আসনে জয়ী হয়েছিলেন সৌমেন রায়। সৌমেন রায় কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি পেয়েছিলেন মোট 1,16,768টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তপন দেব সিংহ। তার রাজনৈতিক দল ছিল তৃণমূল কংগ্রেস। তপন দেব সিংহ এই আসন থেকে পেয়েছিলেন 94,948টি ভোট। বিজেপির জয়ের মার্জিন ছিল 21,820টি। এইবার কি হবে? এইবারে কিন্তু এই আসনটির দখল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। কেন? 20,000 মার্জিন ছাপিয়েও তৃণমূল কংগ্রেস এখানে অন্তত 4 থেকে 6,000 ভোটে লিড পাবে। কেন? কারণ একটাই, বিজেপির যিনি প্রার্থী জিতেছিলেন এখানে, তার নিষ্ক্রিয়তা এবং তার কাজ না করতে পারা, মানুষের কাছে পৌঁছতে না পারা। বহু মানুষ আমাদেরকে বলেছেন এই আসনের যে তারা তাদের এমএলএ-কে দেখেননি পর্যন্ত। তিনি নির্বাচিত হয়ে মানুষের কাছে সেভাবে পৌঁছতে পারেননি এবং কাজও নিয়ে পৌঁছতে পারেননি। ফলে মানুষ বিক্ষুব্ধ এখানকার। যদিও হিন্দু অধ্যুষিত এলাকা, কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকা হলেও এখানে রাজবংশীদের একটা প্রভাব আছে এবং এই রাজবংশীদের বহু ভোট কাটা গিয়েছে বা যেতে চলেছে এসআইআর এর মাধ্যমে। এখানে কিন্তু বিজেপির জয়টা কঠিন হয়ে গিয়েছে এই এসআইআর এর কারণে এবং বিজেপির যিনি বিজয়ী প্রার্থী ছিলেন তার নিষ্ক্রিয়তার কারণে। এই আসনটি কিন্তু 4 থেকে 6,000 মার্জিনে জিততে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় উঠে এসেছে। আসুন পরবর্তী আসন দেখে নিই। পরবর্তী আসন রাজগঞ্জ। এখানে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণী তিনি বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তৃণমূলে যোগ দেন। তার প্রাপ্ত ভোট ছিল 79,775টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী কানাইয়ালাল আগারওয়াল। তার প্রাপ্ত ভোট ছিল 59,027টি। কৃষ্ণ কল্যাণী জিতেছিলেন এখান থেকে 20,748টি ভোটে। কৃষ্ণ কল্যাণী এখন তৃণমূল কংগ্রেসে এবং কানাইয়ালাল আগারওয়ালও তৃণমূল কংগ্রেসে। তাই সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেসই। কেন? কারণ এখানে বলে দিই আপনাদেরকে, কৃষ্ণ কল্যাণী এখানে একটা খুব পরিচিত মুখ। শুধু পরিচিত মুখ না, তার ওটাকে জনসেবক একটা চেহারা আছে। আর কানাইয়ালাল আগারওয়াল তিনিও কিন্তু যথেষ্ট পরিচিত মুখ। এই দুই বড় মুখ এক জায়গায় হয়েছেন তৃণমূল কংগ্রেসে। ফলে এইখানে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। এখানে ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব খুব একটা আমরা খুঁজে পাইনি এই কারণে, যখন কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসে জয়েন করেন তখন তার সাথে সাথে তার বহু অনুগামী সমর্থকেরাও কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে যান।
ফলে এখানে বিজেপি যাদের ভোটে জয় পেয়েছিল সেই ভোটগুলোই কিন্তু তৃণমূলে শিফট করে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এখানে প্রার্থী যিনি হন না কেন জিতবেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমরা উত্তর দিনাজপুর জেলা নিয়ে বলছি। উত্তর দিনাজপুর জেলায় মোট আসন 9টি, এখানে একটি পেয়েছিল বিজেপি, কিন্তু এবার সেটাও পাবে না। বিজেপি এবার খাতাই খুলতে পারবে না, এখানে 9টিতে 9টি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর, তারপর আলোচনা করব পরবর্তী জেলাগুলো নিয়ে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের জনমত সমীক্ষা। এই জনমত সমীক্ষা আমরা আগেও দেখিয়েছি, কিন্তু এইবার দেখাচ্ছি কোন আসনে কে জিতবেন, তার সাথে দেখাচ্ছি কেন জিতবেন, আর কোন আসনে কে হারছেন, কেন হারছেন সেটাও বলছি আপনাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে। এইরকম জনমত সমীক্ষা এর আগে আমরা কখনো দেখাইনি, অন্য চ্যানেলেও দেখানো হয় না। কিন্তু আমরা এবার চেয়েছি যে জিতবে যখন, তখন কোন কারণে জিতবে সেটা আপনাদের জানা উচিত, আর কেউ যখন হারবে কেন হারবে সেটাও আপনাদের জানা উচিত। তাই সব কিছু আজকে তুলে ধরছি আপনাদের সামনে। আপনাদেরকে বলে রাখি, কোনো জনমত সমীক্ষা একদম 100% সঠিক হয় না। আমরাও দাবি করছি না আমাদের জনমত সমীক্ষা 100% সঠিক, কিন্তু আমাদের চেষ্টাটা ছিল যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে তাদের জনমত নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরা। আমরা সেই চেষ্টাতে আগেও বারবার সফল হয়েছি, এবারও আমরা মনে হচ্ছে প্রায় সাফল্যের 90% আমরা ছুঁয়ে ফেলতে পারবো। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই যে জনমত সমীক্ষা করতে গিয়ে আমরা এর আগের যে যতগুলো জনমত সমীক্ষা করেছি, আমরা কোনো রাজনৈতিক দলের কর্মীদের সাথে কথা বলিনি। কিন্তু এই যে কারণ দেখাচ্ছি আপনাদেরকে, কে হারবে কে জিতবে তার কারণ কি, এই কারণ খুঁজতে গিয়ে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের সাথেও, মানে যারা ঘোষিতভাবে কর্মী বা সমর্থক, তাদের সাথেও কথা বলতে হয়েছে। কথা বলেই কিন্তু আজকের সমীক্ষাটা আপনাদের তুলে ধরছি। আজকের পরবর্তী জেলায় আমরা সরাসরি চলে যাব। আসুন দেখে নিই পরবর্তী জেলা। আজকের আমরা পরবর্তী জেলা দেখব দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের প্রথম আসন হচ্ছে কুশমান্ডি। এই কুশমান্ডি আসনে জয়ী হয়েছিলেন রেখা রায়। রাজনৈতিক দল ছিল তার তৃণমূল কংগ্রেস। তিনি পেয়েছিলেন 89,968টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রঞ্জিত কুমার রায়। রঞ্জিত বাবু ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়িয়েছিলেন। রঞ্জিত কুমার রায় এখানে পেয়েছিলেন 77,384টি ভোট। রেখা রায়ের জয়ের ব্যবধান ছিল 12,584টি ভোটে। এবারও এখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। তার একটা বেসিক কারণ আছে, তৃণমূল কংগ্রেস এখানে আরো একবার জিতবে কেন? কারণ রেখা রায়, যিনি এখানকার বিধায়িকা, তিনি কিন্তু সারা দিন ছুটে বেড়ান, মানুষের কাজ করেন, মানুষের পাশে থাকেন। কাজ করতে না পারলে, রেখা রায়ের সম্বন্ধে আমরা শুনেছি, কোনো কাজ যদি কেউ নিয়ে গেলেন, ধরুন একটা কথা বলছি, যে বেশিরভাগ মানুষের তো চাহিদা থাকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি হব চিকিৎসার জন্য। তো রেখা রায় যদি ভর্তি করতে না পারেন, তিনি শটান মুখের ওপর বলে দেন, আমাকে মার্জনা করবেন, আমাকে ক্ষমা করবেন, আমার এই ক্ষমতা নেই। তিনি তার ক্ষমতা সম্বন্ধে একেবারে সচেতন এবং মানুষকে সঠিক জবাবটাই দেন। তাতে হয়তো প্রাথমিকভাবে মানুষের খারাপ লাগতে পারে, কিন্তু আলটিমেটলি রেখা রায়ের প্রতি একটা আস্থা জন্মায়। তাই রেখা রায় বা তৃণমূলের প্রতি আস্থা থেকেই মানুষ কিন্তু এখানে কিন্তু অনেকটাই তৃণমূলপন্থী হয়ে গিয়েছে। দেখা যাক আগামী নির্বাচনে কি হয়, কিন্তু আমরা যেটা পাচ্ছি তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসই এখানে জয়ী হতে চলেছে। পরবর্তী আসনে চলে যাব আমরা। দক্ষিণ দিনাজপুর জেলার পরবর্তী আসন কুমারগঞ্জ। কুমারগঞ্জে জয়ী হয়েছিলেন তোহরাফ হোসেন মন্ডল। তার রাজনৈতিক দল ছিল তৃণমূল কংগ্রেস। তিনি পেয়েছিলেন এই আসন থেকে 89,117টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মানস সরকার। তার রাজনৈতিক দল ছিল ভারতীয় জনতা পার্টি। মানস সরকার এখান থেকে পেয়েছিলেন 59,736টি ভোট। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল 29,381টি ভোটের। এবারেও কিন্তু এই আসনটি দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। কেন? কারণ একটাই,
এইখানে মোটামুটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টিকে পরে ভরসা করেন না। মানে এটা আমরা গিয়ে পেয়েছি, কারণ যাদের উপাসনালয় বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদ যারা ভেঙে গুড়িয়ে দিয়েছে তাদের প্রতি মানুষের আস্থা ততটা আমরা দেখতে পাইনি। হ্যাঁ, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু অনেকেই বিজেপিকে ভোট দেবেন বলেছেন বা দিয়েছেন বলেছেন, কিন্তু এইবারে এসআইআর এর ফলে এখানেও কিন্তু নমশূদ্র সম্প্রদায়ের বেশ কিছু মানুষের নাম বাদ যেতে চলেছে। ফলে তৃণমূল কংগ্রেস জয়ের এখানে মানে উজ্জ্বল সম্ভাবনা তো রয়েইছে, শুধু তাই না, জয়ের মার্জিনও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসি পরবর্তী আসনে। পরবর্তী আসন বালুরঘাট, সুকান্ত মজুমদারের একদম জন্মভিটে। এখানে জয়ী হয়েছিলেন অশোক লাহিড়ী। অশোক লাহিড়ী এখানে জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির টিকিটে। অশোক লাহিড়ী এখান থেকে পেয়েছিলেন ৭০,৪84টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শেখর দাশগুপ্ত। শেখর দাশগুপ্ত এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং শেখর দাশগুপ্ত এখানে পেয়েছিলেন মোট ৫৭,৫৮৫টি ভোট। জয়ের ব্যবধান ছিল ১২,৮৯৯টি। এবার কি হবে? এবারে কিন্তু এই আসনটি ধরে রাখতে সক্ষম হবে বিজেপি ধরে রাখতে সক্ষম হবে এই কারণে, সুকান্ত মজুমদারের কারণেই এই আসনটি হয়তো বিজেপি জিতে যাবে। কারণ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সুবাদে এবং মানে এই জেলার মুখ উজ্জ্বল করার সুবাদে অনেকেই কিন্তু এই আসন থেকে অন্তত অনেকেই সুকান্ত মজুমদার পন্থী হয়ে গিয়েছেন। যারা বামপন্থী ছিলেন তারা অনেকেই সুকান্ত মজুমদার পন্থী হয়ে গিয়েছেন, মানে বিজেপি পন্থী বলবো না, তারা সুকান্ত মজুমদারের ফ্যান হয়ে গিয়েছেন। সেই ফ্যান হয়ে যাওয়া থেকেই সুকান্ত মজুমদারের নিজস্ব একটা ভোট ব্যাংক এই বালুরঘাটে অন্তত আছে। এই বালুরঘাটের যে সুকান্ত মজুমদারের ভোট ব্যাংক তাকে ভেদ করতে পারছে না তৃণমূল কংগ্রেস। ফলে এই আসনটি আরও একবার জিততে চলেছে বিজেপি। পরবর্তী আসন তপন। এই আসনে বিজয়ী প্রার্থী বুধুরাই টুডু। তিনি ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তিনি পেয়েছিলেন ৮৪,৩৮১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কল্পনা কিস্কু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। কল্পনা কিস্কুর ভোট পেয়েছিলেন ৮২,৭৩১টি। বিজেপি প্রার্থী তিনি এখান থেকে জয়ী হয়ে যান মাত্র ১,৬৫০টি ভোটে। এবারে কি হবে? এবারে কিন্তু বিজেপি আর আসনটি ধরে রাখতে পারবে না, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কারণ এই অঞ্চলটি মূলত আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল এবং আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল হওয়ার ফলে এখানে একটা বিজেপি করার মতন প্রবণতা তৈরি হয়েছিল, কিন্তু সেই প্রবণতাটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। কারণ এখানে কেন সারা দেশে আদিবাসী এবং দলিতদের জন্য ভারতীয় জনতা পার্টি কি কাজ করেছে তারা নিজেরাও বলতে পারবে না। তাদের জঙ্গল দিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের হাতে, তাদের জমি দিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের হাতে। আদিবাসীরা মূলত কোণঠাসা হয়ে পড়েছে সারা ভারতেই ভারতীয় জনতা পার্টির হাতে। তার প্রভাব কিন্তু এখানেও পড়েছে এই আসনে প্রভাব পড়ার ফলে এখানকার আদিবাসীরা যারা বিগত নির্বাচনেও বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা কিন্তু মুখ ফেরাতে শুরু করেছেন এবং এই আসনটি তৃণমূল কংগ্রেস এবার খুব সহজেই জয় পাবে বলে আমাদের ধারণা। চলে আসছি পরবর্তী আসন গঙ্গারামপুর। এখানে বিজয়ী প্রার্থী ছিলেন সত্যেন্দ্রনাথ রায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সত্যেন্দ্রনাথ রায় এখান থেকে পেয়েছিলেন মোট ৮৮,৭২৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গৌতম দাস ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার প্রাপ্ত ভোট ছিল ৮৪,১৩২টি। জয়ের ব্যবধান ছিল ৪,৫৯২টি। বিজেপি প্রার্থী এখান থেকে জিতেছিলেন। এবারে কি হবে? এবারে কিন্তু এই আসনটা ধরে রাখবে বিজেপি। যদিও কম মার্জিনে জিতেছিল বিজেপি, কিন্তু তা হলেও এই আসনটি কিন্তু বিজেপি ধরে রাখবে তাদের এখানকার সাংগঠনিক দক্ষতার জেরে। এখানে কিন্তু তৃণমূলের সংগঠন নড়বড়ে বলবো না, কিন্তু বেশ ঢিলে ঢালা বলে মনে হয়েছে আমাদের। চলে আসবো পরবর্তী আসন হরিরামপুরে বিজয়ী প্রার্থী ছিলেন বিপ্লব মিত্র, হেভিওয়েট প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
অত্যন্ত শক্তিশালী প্রার্থীকে এখানে নামিয়েছিল তৃণমূল কংগ্রেস। তার প্রাপ্ত ভোট ছিল 96,131টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নীলাঞ্জন রায়। অত্যন্ত সজ্জন মানুষ বলেই শুনেছি আমরা। নীলাঞ্জন রায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নীলাঞ্জন রায় এখান থেকে পেয়েছিলেন 73,459টি ভোট। জয়ের মার্জিন ছিল বিপ্লব মিত্রের 22,672টি। এবারে কি হবে? এবারে কিন্তু সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। নীলাঞ্জন রায় নিঃসন্দেহে একজন ভদ্র মানুষ এবং তার কথাবার্তা সবকিছুতে মানুষ মোহিত হয়ে পড়ে, সব ঠিক আছে। কিন্তু নীলাঞ্জন রায় গতবার যদি জিততেন তাহলে এবারেও জিততে পারতেন। যেহেতু এখান থেকে বিপ্লব মিত্র জিতেছেন এবং আপনারা জানেন ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বহু মানুষ সেই ক্ষমতার কাছে চলে আসে, সেই জায়গা থেকে বিপ্লব মিত্র কিন্তু সংগঠনটা অনেক গুণ বাড়িয়ে নিতে পেরেছেন এই আসনে। ফলে এই আসনে এবার যদি নীলাঞ্জন রায়ও বিজেপির টিকিটে দাঁড়ান তাহলে তার হারের মার্জিনটা বাড়বে, বিপ্লব মিত্রের জয়ের মার্জিনটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আসছি আমরা পরবর্তী আসনে। পরবর্তী আসনে শেষ হয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর। এখানে মোট আসন হচ্ছে 6টি। তার মধ্যে বিজেপি পেতে চলেছে 2টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 4টি আসন। আপনারা দেখলেন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের সবকটি আসন আমরা দেখালাম, সম্ভাব্য জয়ী কারা দেখালাম এবং কি কারণে সম্ভাব্য জয় আসতে চলেছে সেটাও আপনাদেরকে দেখালাম। অনেকেই আমাদেরকে বলেছেন আগে যে আপনি সব দলের দুর্বলতার কথা প্রকাশ্যে বলে দিচ্ছেন, তাহলে তো সেই দল সতর্ক হয়ে যাবে। না, সতর্ক হওয়ার আর টাইম নেই, কারণ নির্বাচন একদম দোরগোড়ায় চলে এসেছে। আগামী 100 দিনের মধ্যে নির্বাচন। সতর্ক হয়েও সেইটাকে রিকভার করা কোনো প্রার্থী কোনো দলের পক্ষেই এই মুহূর্তে আর সম্ভব নয়। আমরা পরবর্তী জেলা মালদা নিয়ে বলবো, তবে তার আগে নিতে হবে আরো একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। আজকের পরবর্তী জেলা মালদা। মালদা জেলার চিত্রটা আপনাদের কাছে বলে রাখি। অনেকেই মনে করছেন যে মৌসম নূর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সংখ্যালঘু ভোটে মৌসম নূর একটা ডেন্ট বসাতে পারেন, একটা থাবা বসাতে পারেন, এরকম একটা কথাবার্তা চলছে। তো আমরা যখন সমীক্ষা করেছি তখন মৌসম নূর তৃণমূলে ছিলেন, কিন্তু তার পরবর্তীকালে মৌসম নূর কংগ্রেসে ফিরে যান। তিনি কংগ্রেস থেকেই এসেছিলেন। এর ফলে তৃণমূলের কি কোনো ক্ষতি হবে সেটা খতিয়ে দেখতে আমরা আরও একবার রিভিশন করেছি এই এলাকায়, আরও একবার সেখানে গিয়েছি, সেটা একটু খতিয়ে দেখার চেষ্টা করেছি। তার সাথে বোঝার চেষ্টা করেছি SIR এর ফলে এই অঞ্চলে কি অবস্থা আছে। দেখবো আজকে মালদা জেলার আসনগুলোর কথা। আসুন চলে আসি প্রথম আসনে হাবিবপুর। হাবিবপুর হচ্ছে আজকে প্রথম আসন। এই আসনে বিজয়ী প্রার্থী ছিলেন জোয়েল মুর্মু। জোয়েল মুর্মু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির পক্ষ থেকে। তার প্রাপ্ত ভোট ছিল 94,075টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রদীপ বাস্কে। তার রাজনৈতিক দল ছিল তৃণমূল কংগ্রেস। তার প্রাপ্ত ভোট ছিল 74,558টি। জয়ের ব্যবধান ছিল বিজেপির বিরাট 19,517টি। এবারেও কিন্তু এই আসন থেকে জয়লাভ করতে চলেছে বিজেপি। কারণ একটাই, কারণ বিজেপির সংগঠনটা এখানে বেশ শক্তপোক্ত আছে। কারণ মালদা জেলা আপনার যদিও বা সংখ্যালঘু অধ্যুষিত জেলা বলি আমরা, কিন্তু বেশ কয়েকটি পকেট আছে যেখানে কিন্তু সংখ্যালঘু কিন্তু মুসলমানেরাই, সেখানে সংখ্যাগুরু কিন্তু হিন্দুরাই। এরকমই একটি আসন, সেই আসনে কিন্তু জয়লাভ করতে চলেছে বিজেপি এবারেও। পরবর্তী আসন গাজল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে গতবার বিজয়ী হয়েছিলেন চিন্ময় দেব বর্মন। চিন্ময় দেব বর্মন এখান থেকে বিজয়ী হয়েছিলেন বিজেপির টিকিটে। তার প্রাপ্ত ভোট ছিল 1,01,31টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাসন্তী বর্মন। বাসন্তী বর্মন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বাসন্তী বর্মনের প্রাপ্ত ভোট ছিল 98,857টি। এই আসনে জয়ের ব্যবধান ছিল বিজেপির মাত্র 1,798টি। এবার কি হবে?
আমাদের সমীক্ষা বলছে এই আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। কেন বলছি এই কথা? কারণ এখানে তৃণমূল কংগ্রেস গাজলে বেশ শক্তিশালী, আগে থেকেই ছিল। কি কারণে গতবার হেরেছিল তার চুলচেরা বিশ্লেষণ আমরা আগেও করিনি, এবারেও করিনি। কিন্তু এইবারে গিয়ে যেটা আমরা দেখেছি গাজল অঞ্চলে অন্তত, যে তৃণমূল কংগ্রেসের সংগঠন কিন্তু এখানে বেশ শক্তিশালী হয়ে উঠেছে। এবং আপনাদেরকে বলি, এই এসআইআর এর ফলে, মানে এসআইআর করার সময় যে মানুষের উপর হয়রানি চলছে, মানুষের মানে কাউকে এনুমারেশন ফর্ম কেউ পেয়েছেন, কেউ পাননি, বা এই যে নাম কেটে যাওয়ার ভয়, এখানে কিন্তু একটা কাজ করছে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি গিয়ে যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে, মানুষের পাশে থেকেছে, ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছে বা ফর্ম ফিল আপ করতে সাহায্য করেছে, এইগুলো তারা করে চলেছে। এখানে মানুষের আস্থা আছে তৃণমূল কংগ্রেসে। এখানে তৃণমূল কংগ্রেসকে আরও একটু যদি তারা ঘরটা গুছিয়ে নিতে পারে এবং একটা শক্তপোক্ত প্রার্থী যদি এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতে পারে, তৃণমূল কংগ্রেস এই আসনটা জিতেই যাবে। আমরা চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন চাঁচল। এটাও একটা গুরুত্বপূর্ণ আসন মালদা জেলার। এই চাঁচলে বিজয়ী হয়েছিলেন নিহার রঞ্জন ঘোষ। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে। তিনি এই আসন থেকে পেয়েছিলেন 1,15,966টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দীপঙ্কর রাম। দীপঙ্কর রাম এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির পক্ষে। বিজেপির পক্ষে দীপঙ্কর রাম প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছিলেন মাত্র 48,628টি ভোট। বুঝতেই পারছেন, জয় ছিল ব্যাপক। 67,338টি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবারও কিন্তু দেখা যাচ্ছে এই আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে সক্ষম হবে। তার অন্য কোনো কারণ নেই। ডেভেলপমেন্ট তো আছেই, ছেড়ে দিন। রাজ্য সরকারের ডেভেলপমেন্টের ছোঁয়া এখানে পৌঁছেছে। মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা এখানকার মানুষ পাচ্ছেন, সেটা তো আছেই। তার সাথে আছে কিন্তু এখানে তৃণমূলের একটা বেশ শক্তপোক্ত সংগঠন এবং সংখ্যালঘু সমর্থন কিন্তু পুরোটাই এখানে তৃণমূলের দিকে। আমি আবার বলছি, যে সংখ্যালঘু নেতারা নতুন নতুন দল করছেন, কেউ নওশাদ সিদ্দিকী করেছেন একটি দল, আগেরবার একটি আসন পেয়েছিলেন, হুমায়ুন কবির নতুন দল করেছেন, কিন্তু এইখানে এই মুসলিম দলগুলো এখানে কোনো রকম ছাপ ফেলতে পারবে না। এখানে আমরা গিয়ে যেটা দেখেছি, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই অঞ্চলের মানুষ উচ্ছ্বসিত এবং তারা মানে চাইছেন যে এই অঞ্চলের মানুষ চাইছেন যে তাদের বিধায়কই পুনরায় আবার বিধায়ক হয়ে আসুন। তাই এই আসনটির জয়ের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের নিশ্চিত। চলে আসবো পরবর্তী আসন, হরিশ্চন্দ্রপুর। আরও একটি গুরুত্বপূর্ণ আসন। এই হরিশ্চন্দ্রপুর আসনে বিজয়ী হয়েছিলেন তাজমুল হোসেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,22,527টি। তাজমুল হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মতিবুর রহমান। মতিবুর রহমান এখানে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি এখান থেকে পেয়েছিলেন 45,054টি ভোট। জয়ের মার্জিন ছিল কিন্তু ব্যাপক। তাজমুল হোসেন এখান থেকে 77,473টি ভোটে জয়লাভ করেন। এখানে এবারেও কিন্তু সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। কেন বলছি, কেন তৃণমূল জিতবে, বিজেপি এখান থেকে হারতে চলেছে? এমনি গতবারের নির্বাচনের প্রভাব তো এবারে পড়বেই, সেটা তো একটা আছেই। রাজ্য সরকারের ডেভেলপমেন্টাল কাজ তারা এখানে পৌঁছে দিচ্ছেন, বিধায়কের মাধ্যমে পৌঁছচ্ছে, এটাও আছে। কিন্তু দুজনেই, দু দলই যখন বিরোধী দল বা শাসক দল, দুজনেই যখন সংখ্যালঘু প্রার্থী দেন একটা সংখ্যালঘু আসনে, সেখানে ভোটটা ভাগাভাগি হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। কিন্তু এই অঞ্চলে, এই আসনে ভোট ভাগাভাগি হয়নি। দুজনেই সংখ্যালঘু প্রার্থী এবং সংখ্যালঘুরা যে তৃণমূলের দিকে আজও ঝুঁকে আছে, এখানে গেলে কিন্তু টের পাওয়া যায়। এই আসনটি কিন্তু অনায়াসে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন মালতীপুর। মালতীপুর আসনটিতে আব্দুর রহমান বক্সি তিনি বিজয়ী হয়েছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আসন বলবো না, গুরুত্বপূর্ণ প্রার্থী। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 1,26,157টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মৌসুমী দাস। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতীয় জনতা পার্টির হয়ে এবং প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই আসন থেকে পেয়েছিলেন মাত্র 34,208টি ভোট। বক্সি সাহেবের জয়ের মার্জিনটা দেখুন, 91,949টি। বিশাল, সুবিশাল মার্জিন। এবারেও সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। কারণ আর কিছু না,
সেই সংগঠন এবং সংগঠন তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন ভেদ করার মতন অবস্থায় বিজেপি এই 5 বছরেও পৌঁছতে পারেনি। এই আসনে সহজ জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী আসন রতুয়া। রতুয়া আসনে এখানে জয়ী হয়েছিলেন সমর মুখার্জি। সমর মুখার্জি এখানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এবং তিনি এখান থেকে পেয়েছিলেন 1,30,674টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিষেক সিংহানিয়া। তিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির পক্ষে এবং অভিষেক সিংহানিয়া এখানে পেয়েছিলেন 55,024টি ভোট। তৃণমূল কংগ্রেস এখানে এগিয়েছিল 75,650টি ভোটে। এবারেরও সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আমরা বলছি প্রত্যেকটি আসনের মার্জিন দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল মার্জিন। এই বিশাল মার্জিনের কারণে তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন এখানকার মানুষের তো আছেই, কিন্তু মহসম নূর তিনি কংগ্রেসে চলে যাওয়ায় তাতে কি কংগ্রেস আদৌ কোনো এখানে লাভ পাবে? কারণ এই মালদা জেলাটি ছিল কংগ্রেসের গড় বলা যায়। গনি খান চৌধুরীর সময় থেকে এটা কংগ্রেসের গড় বলা যায়, কিন্তু গনি খান চৌধুরী প্রয়াত হওয়ার পর থেকে তার পরিবারের লোকজন এখানে শুধু তাদের ওই জমিদারি স্টাইলে রাজনীতি করার কারণে এখানে তাদের খালি রক্তক্ষরণই হয়েছে, কংগ্রেসেরও রক্তক্ষরণ হয়েছে। কংগ্রেসের ভোটটা মূলত শিফট করে গিয়েছে তৃণমূলে, কারণ এই কংগ্রেসী নেতৃত্বকে দিয়ে, জমিদার স্টাইলের নেতৃত্বকে দিয়ে এই সংগঠন হয় না। আর যাই হোক, সেটা একটা সময় ছিল, গনি খান চৌধুরীর সময় ছিল, তিনি রেলমন্ত্রী হয়ে প্রভূত কাজ করেছিলেন, বাংলার জনপ্রিয় মন্ত্রী ছিলেন কেন্দ্রের, এবং তারপরে শুধু ক্ষতি আর ক্ষতি হয়েছে কংগ্রেসের, আর লাভ হয়েছে শুধু তৃণমূলের। এই আসনগুলিতে, যে আসনগুলো আপনাদের দেখালাম এতক্ষণ, প্রত্যেকটি আসনে কিন্তু কংগ্রেসের এখানে নিশ্চিত জয় ছিল, কিন্তু নেতৃত্বহীনতার কারণে বা গনি খান চৌধুরীর পরিবারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে কংগ্রেস এখানে ডুবেছে। আর এখানে ভেসে উঠেছে তৃণমূল কংগ্রেস। এবারেও কিন্তু এই আসনটি জয়লাভ করবে তৃণমূল। চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আসন মানিকচক। মানিকচক আসনে বিজয়ী হয়েছিলেন সাবিত্রী মিত্র, হেভিওয়েট প্রার্থী তৃণমূল কংগ্রেসের। সাবিত্রী মিত্র এখান থেকে জয়ী হয়েছিলেন। তিনি পেয়েছিলেন মোট 1,10,234টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গৌরচন্দ্র মণ্ডল। গৌরচন্দ্র মণ্ডল ছিলেন বিজেপির প্রার্থী এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এখান থেকে পেয়েছিলেন 76,356টি ভোট। সাবিত্রী মিত্রের জয়ের ব্যবধান ছিল 33,878টি। সম্ভাব্য জয়ী আরও একবার তৃণমূল কংগ্রেস। কারণ নতুন করে বলবার কিছু নেই, সাবিত্রী মিত্র এমনি খুব শক্তিশালী প্রার্থী, বিজেপি এই মার্জনা করবেন তৃণমূলের শক্তিশালী প্রার্থী এবং সংগঠনও বেশ মজবুত এই আসনে। এখানে কিন্তু যেহেতু সংখ্যালঘু এলাকা, পুরো মালদা জেলাটাই প্রায়, তাই এখানে বিজেপির কাছ থেকে জয় প্রত্যাশা কেউ করে না, আমরাও করি না। কিন্তু বিজেপি গত 5 বছরে তাদের সংগঠন যে বাড়াবে সেই জায়গাতেও কিন্তু বিজেপি নেই, কারণ তাদের সংগঠন এখানে কমেছে দিনকে দিন, বাড়েনি। ফলে যে কটি আসন আপনারা এখন পর্যন্ত দেখলেন, প্রত্যেকটি আসনেই কিন্তু বিজেপি তৃণমূলের থেকে আরো বেশি পিছিয়ে পড়বে বলে আমাদের ধারণা। মাঝখানে কংগ্রেস খানিকটা চাঙ্গা হয়ে উঠেছে মৌসম নূরকে পেয়ে, কিন্তু তাতে লাভ কিছু হবে না কংগ্রেসের। হ্যাঁ, তারা আসন না পেলেও তাদের জয়ের শতাংশ হয়তো বা ভোট প্রাপ্তির শতাংশ হয়তো খানিকটা বাড়তে পারে, কিন্তু এর বেশি কিছু নয়। যতটা কংগ্রেসের ভোট এখানে বাড়বে ততটাই কিন্তু কমবে বিজেপির ভোট। হ্যাঁ, তৃণমূলের নয়, বিজেপির ভোট। ফলে তৃণমূল এই ভোট কাটাকাটির খেলায় এই জেলা থেকে প্রায় সব আসনেই তারা কিন্তু এখান থেকে জয়লাভ করতে চলেছে। চলে আসবে পরবর্তী আসন। পরবর্তী আসন হচ্ছে আজকের মালদা, গুরুত্বপূর্ণ আসন। এই মালদা আসনে জয়ী হয়েছিলেন গোপাল চন্দ্র সাহা। গোপাল চন্দ্র সাহা এখান থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। গোপাল চন্দ্র সাহা এখানে পেয়েছিলেন মোট, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 93,998টি। শহর কেন্দ্রিক এলাকা এবং বলা যায় কসমোপলিটন এলাকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উজ্জ্বল কুমার চৌধুরী। উজ্জ্বল কুমার চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উজ্জ্বল কুমার চৌধুরী এই আসন থেকে পেয়েছিলেন, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 77,942টি। বিজেপির জয়ের মার্জিন ছিল 15,456টি। এবারে কি হবে? এবারেও কিন্তু সম্ভাব্য জয়ী বিজেপি।
কেন জেলার সমস্ত জায়গায় তৃণমূল দখল করছে, আর এই মালদা টাউন, যেটা মালদা শহর, সেই শহরটা দখল করতে পারছে না? মূলত এখানে দেখুন বাঙালি অবাঙালি মানে বিভিন্ন ভাষাভাষীর বাস আছে। এখানে হিন্দু যেমন আছে, মুসলিমও তেমন আছে। অতএব এই আসনটি একটা কসমোপলিটন আসন, এটা আমরা বলতেই পারি। আর কসমোপলিটন এলাকাগুলোতে বিজেপির একটু প্রভাব আছে, সেটাও নিঃসন্দেহে মানে স্বীকার করবেন সবাই। কিন্তু এই আসনে তৃণমূল কেন তাদের মানে ভোটের শতাংশ, যে ভোট পেয়েছিল সেই শতাংশ বাড়াতে পারছে না? কারণ এই দুটো আসন, ইংলিশ বাজার এবং মালদা, এই দুটো পাশাপাশি আসন, এই দুটো আসনেই কিন্তু তৃণমূলের মধ্যে আভ্যন্তরীণ খেয়োখেই চূড়ান্ত পর্যায়ে আভ্যন্তরীণ খেয়োখেইয়ের ফলে এক গোষ্ঠী টিকিট পেলে অন্য গোষ্ঠী চলে যায় বিজেপির দিকে। ফলে মানে এইখানে একজন সর্বজনগ্রাহ্য যদি প্রার্থী দেওয়া দেয় তৃণমূলের পক্ষ থেকে, তাহলে কিন্তু এই আসন দুটিতে তৃণমূল একটা ভদ্রস্থ ফল করতে পারে। কিন্তু তা হলেও এখানে বিজেপির সংগঠন বেশ মজবুত এবং তৃণমূল একেবারে নড়বড়ে ঢিলে ঢালা, যা বোঝায় রাজ্যের অন্যান্য জায়গায় বিজেপি যেমন, এই মালদা এবং ইংলিশ বাজারে কিন্তু তৃণমূল তেমন। ফলে এই নড়বড়ে সংগঠন দিয়ে এবং নিজেদের মধ্যে আকচি দিয়ে এই আসনে তৃণমূল কংগ্রেস এবারও জিততে পারবে না, জিতবে কিন্তু বিজেপি। চলে আসবে পরবর্তী আসন ইংলিশ বাজার। কেন বিজেপি জিতবে আগেই বলে দিয়েছি, তাই আর বেশি ব্যাখ্যা করছি না। ইংলিশ বাজারে জয়ী হয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী, বিজেপির হেভিওয়েট প্রার্থী। তিনি এখান থেকে জয়ী হয়েছিলেন। শ্রীরূপা মিত্র চৌধুরী এখানে পেয়েছিলেন 1,07,755টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেসের আরও এক হেভিওয়েট প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই আসন থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পেয়েছিলেন 87,656টি ভোট। সাবিত্রী মিত্র চৌধুরীর জয়ের মার্জিন ছিল 20,099টি। এবারে সম্ভাব্য জয়ী আগেই বলেছি বিজেপি। এখান থেকে বিজেপি জিতবে, তার একটাই কারণ, তৃণমূলের খেয়োখেই। পরবর্তী আসন মোথাবাড়ি। বিজয়ী প্রার্থী সাবিনা ইয়াসমিন এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল কংগ্রেসের হয়ে এবং সাবিনা ইয়াসমিন এখান থেকে পান মোট 97,397টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্যামচাঁদ ঘোষ। তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং শ্যামচাঁদ ঘোষ এই আসনে পেয়েছিলেন মোট 40,824টি ভোট। জয়ের ব্যবধান ছিল ব্যাপক, 56,573টি ভোটে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবারে কি হবে? এবারেও কিন্তু এই আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস, কারণ এই আসনে ততটা খেয়োখেই নেই এবং বলা ভালো যে এখানে বিজেপির মধ্যেই খেয়োখেইটা আছে। এই মোথাবাড়ি আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনটি বিজেপি গতবারই দখল করতে পারত যদি না তারা নিজেদের মধ্যে আকচি করে মরত, এবং সেই সুযোগটা তৃণমূল কংগ্রেস নিয়েছে এবং নিয়ে তারা সংগঠন বিস্তার করেছে। এবং শুধু সংগঠনই বিস্তার করেনি, এখানে কিন্তু দলের মধ্যে আভ্যন্তরীণ যে কলহ যেটাকে বলে, সেটা আমরা খোঁজ পাইনি। যাই হোক, এই আসন থেকেও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। চলে আসবো পরবর্তী আসন সুজাপুর। কংগ্রেসের একসময় দুর্গ ছিল সুজাপুর আসন। এখান থেকে বিজয়ী হয়েছিলেন মোহাম্মদ আব্দুল ঘানি। তিনি বিজয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। তার প্রাপ্ত ভোট ছিল মোট 1,52,445টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গনি খান চৌধুরীর পরিবারের ঈশা খান চৌধুরী। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় কংগ্রেস থেকে। এই আসনটি বরাবরই জাতীয় কংগ্রেসেরই ছিল। ঈশা খান চৌধুরী পেয়েছিলেন মাত্র 22,282টি ভোট। জয়ের ব্যবধান দেখতে পাচ্ছেন 1,30,163টি। এবারে সম্ভাব্য জয়ী নিঃসন্দেহে আপনারা বুঝতেই পারছেন তৃণমূল কংগ্রেস। এই আসনটি, সুজাপুর আসনটি বরাবরই কিন্তু কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল এবং গনি খান চৌধুরী যখন বেঁচে ছিলেন তার যথেষ্ট প্রভাব ছিল। কিন্তু আমরা যে বললাম, গনি খান চৌধুরী প্রয়াত হওয়ার পর থেকে তার পরিবারের লোকেরা কংগ্রেসকে শুধু ড্যামেজ করেছে, কংগ্রেসকে শুধু তারা ক্ষতি করেছে, তাদের দ্বারা কংগ্রেসের কোনো উপকার হয়নি। এর ফলে এই গনি খান চৌধুরীর পরিবারের প্রার্থী দেওয়ার ফলে এই 1,30,000-এর মার্জিনে জিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারে কিন্তু এই আসনে অনায়াসে জয় পেতে চলেছে তৃণমূলী। চলে আসবে পরবর্তী আসন বৈষ্ণবনগরে। এখানে বিজয়ী প্রার্থী ছিলেন চন্দনা সরকার।
চন্দনা সরকার এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষে। তার প্রাপ্ত ভোট ছিল ৮৩,০৬১টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বাধীন কুমার সরকার, বিজেপির প্রার্থী, জাতীয় কংগ্রেসের প্রার্থী, মার্জনা করবেন, জাতীয় কংগ্রেস প্রার্থী এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বাধীন কুমার সরকার। স্বাধীনবাবুর প্রাপ্ত ভোট ছিল ৮০,৫৯০টি। তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল মাত্র ২,৪৭১টি ভোটে। এবার কি কংগ্রেস জিতবে? না, এবারেও তৃণমূল কংগ্রেস জিতবে। কারণ কংগ্রেসের নিজেদের মধ্যে কোনো বনিবনা নেই, কোনো বনিবনা আমরা দেখতে পাইনি। এক নেতা আর এক নেতার নামে বদনাম করছেন, আর এক নেতা আরেক নেতার নামে বদনাম করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস যেখানে কম আসনে জয়ী হলো, তাদের বেশ জমাটবদ্ধ লেগেছে। আমাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু তার জয়ের মার্জিন এবার বাড়াবেই। আমরা মালদা জেলা নিয়ে আলোচনা করছি, চলে আসবো পরবর্তী আসনে। পরবর্তী আর আসন নেই, টোটাল আসন, মোট আসন মালদা জেলায় 12টি, তার মধ্যে বিজেপি 3টে, তৃণমূল কংগ্রেস 9টি। জাতীয় কংগ্রেস উল্লেখযোগ্যভাবে এখানে কোনো আসন পাচ্ছে না। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসবো, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর শেষ বিরতি এবং অনুষ্ঠানের একেবারে শেষ জায়গায় চলে এসেছি আমরা। আজকে আর বেশি কথা বলবো না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই রকম গুরুত্বপূর্ণ আলোচনা এবং আসন ধরে ধরে ব্যাখ্যা শুধুমাত্র এনকে ডিজিটালই দেখা যায়, অন্য কেউ করে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, অন্য কোনো চ্যানেল আসন ধরে ধরে কে জিতবে, কেন জিতবে, বা কে হারবে, কেন হারবে, এর ব্যাখ্যাটা করে না। অনেকেই আমাদের যে পুরনো জনমত সমীক্ষা ছিল, মানে আমরা যেটা গত কয়েকদিন আগে দেখিয়েছি, সেই পূর্ণাঙ্গ জনমত সমীক্ষার টুকলি হচ্ছে, বিভিন্ন চ্যানেল টুকলি করছে। কিন্তু টুকলি করে তো মানে ফার্স্ট হওয়া যায় না, টুকলি করে হয়তো বড় জোর পাস করা যায়। আমরা ফার্স্ট হওয়ার লক্ষ্যে দৌড়চ্ছি, সেই কারণেই আপনাদের সামনে নিয়ে আসছি প্রত্যেকটি আসনের একদম পুঙ্খানুপুঙ্খ একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। ফলে আমরা যাদেরকে বলছি জিতবে, সেটা কেন জিতবে তার লজিক দিচ্ছি, পাশাপাশি কেন হারবে সেটাও কিন্তু আপনাদেরকে বলছি। এবং পরবর্তীকালে আমরা আরও নিবিড়ভাবে যখন সমীক্ষা চালাবো, কারণ আমাদের একদম শেষ পর্যায়ে সমীক্ষা এখনও বাকি আছে, ফেব্রুয়ারি মাস থেকে আমরা শুরু করব। সেই ফেব্রুয়ারি মাসের যে জনমত সমীক্ষা চলবে আমাদের, সেটা কিন্তু আরও নিবিড়ভাবে, আরও ইন্টেন্সিভভাবে হবে। এটা আমরা আপনাদেরকে কথা দিয়ে রাখতে পারি। এই জনমত সমীক্ষা একটা বিপুল ব্যয়বহুল ব্যাপার, আপনারা জানেন। 294টা কেন্দ্রে প্রতিনিধি পাঠিয়ে তাদের কাছ থেকে জনমত সংগ্রহ করে সেটা অফিসে পৌঁছে দেওয়ার পর সেই জনমত সমীক্ষা প্রত্যেকটি শীট ধরে ধরে বিচার বিবেচনা করে আনতে হয় জনমত সমীক্ষা। এটা একটা বিরাট ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। আমরা জানি না ফেব্রুয়ারি মাসের পর আমরা কতটা সময় পাবো, কিন্তু যতটাই সময় পাই আমরা কিন্তু 294টা আসনের সমীক্ষা আরও একবার দেখাবো। আমরা চেষ্টা করব 294টা আসনের প্রত্যেকটি আসনে পৌঁছে যেতে। এই ব্যয়বহুল ব্যাপারটা অনেকটাই আপনারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। আমরা ফেব্রুয়ারি মাস থেকে আবার শুরু করছি সমীক্ষা। যারা আমাদের এই বিপুল কর্মযজ্ঞে সামিল হচ্ছেন আর্থিক সাহায্য করে, তাদের সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। যারা এই কর্মযজ্ঞে সামিল হতে চান আর্থিকভাবে সাহায্য করে, তারা নিচের নম্বরটি দেখতে পাচ্ছেন 9830075869। এই নাম্বারে গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি করে দিতে পারেন, অথবা স্ক্রিনে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন সেটি এই মুহূর্তে স্ক্যান করে আমাদেরকে পাঠাতে পারেন আর্থিক সাহায্য, যার ফলে আমরা আরও সুনিবিড়ভাবে সমীক্ষাটা করতে পারি। এবং এবার চেষ্টা করব আর 90-92% নয়, এবার 99% মিলিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কিন্তু এগোচ্ছি। পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে সোমবার। সকলে ভালো থাকুন, নমস্কার।